ভয়ঙ্কর প্রতিশোধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। না, তা তো নিতেই হবে। আমেরিকা এবং ইসরায়েল তার উপর আক্রমণ করছে, এখন তো চুপ থাকা যাবে না, তাই না? কিন্তু ভয়ঙ্কর প্রতিশোধটা নিবে কীভাবে সেটাই তো বুঝছি না। এখানে বিষয়টা তো এমন না যে আমেরিকা এবং ইসরায়েল তাদের পদাতিক বাহিনী এনে এই ইরানে রাখবে, তাই না? অর্থাৎ এখানে ইরানের যদি ৬-৭ লক্ষ সৈন্য থাকে আর হাজার হাজার ট্যাঙ্ক কামান বন্দুক থাকে, সো হোয়াট? তাহলেও তো কিছু হবে না, তাই না? কারণ এই ইরান থেকে ১৫-১৬০০ কিলোমিটার দূরে হলো ইসরায়েল, তাই না? এবং ওই ইসরায়েলে যাইতে গেলে তাদেরকে তো এই সিরিয়ার মধ্য দিয়ে অথবা জর্ডানের মধ্য দিয়ে বা সৌদি আরবের মধ্য দিয়ে তারপর ওখানে যাইতে হবে, যুদ্ধ করতে হবে। আর ইসরায়েলি পদাতিক বাহিনী অথবা আমেরিকার পদাতিক বাহিনী তো আর ইরানে এসে নামছে না। তাহলে ভয়ঙ্কর প্রতিশোধ কীভাবে নিবে? আর এদিকে ইরানের কিছু ওই ব্যালিস্টিক মিসাইল আছে, তাই না? ব্যালিস্টিক মিসাইল আছে, কিছু ক্রুজ মিসাইল টিজাইল এগুলো আছে, বহু সংখ্যক ড্রোন আছে। কিন্তু এই ড্রোনগুলো আকাশে উড়লে তো এবার আর কাজ করবে না। আর ব্যালিস্টিক মিসাইল মারলে সেগুলো তো আমেরিকা এবং ওদিকে ইসরায়েল এবং এখন যেহেতু অলরেডি ইরান, কাতার, আবুধাবি, তারপরে ওই বাহরাইন ইত্যাদি দেশে যে আমেরিকান যে ঘাঁটি ছিল সেখানেও যেহেতু আক্রমণ করে বসছে, সেহেতু এখন তো এই সমস্ত দেশের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে তারাও তো প্রত্যেকটা ব্যালিস্টিক মিসাইল যেগুলো ইরান থেকে নিক্ষিপ্ত হবে সেগুলোকে তো আকাশে ধ্বংস করবে, এটাই তো নিয়ম, তাই না? ওদিকে যে ড্রোনগুলো ছাড়বে, এই ড্রোনগুলো এবার কিন্তু আর ওই লক্ষ্যবস্তু পর্যন্ত আর পৌঁছবে না। কেন? কারণ হচ্ছে এই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম তো অত্যন্ত দুর্বল, এবং এটাতে কত ভয়ঙ্কর রকম দুর্বল সেটা তো ওই আরও কয়েক মাস আগে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল তখন তো আমরা দেখছিলাম, তাই না? এবং পৃথিবীর যে কোনো দেশের এরকম এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল করে দেওয়ার জন্য আমেরিকার স্পেশাল একটা বিমান আছে, সেটা হলো F-18 গ্রাউলার। F-18 গ্রাউলার বলে একটা বিমান আছে, যেটা নাকি ওদের যে এয়ারক্রাফটে ক্যারিয়ারে থাকে। ওই বিমানের মূল কাজ হলো ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ব্যবহার করে, যে অঞ্চলে ব্যবহার করবে একটা বিশাল রেডিয়াস নিয়ে ব্যবহার করলে ওখানে ওই অঞ্চলে জিপিএস সিস্টেম এগুলো কোনো কিছুই কাজ করবে না। জিপিএস সিস্টেম কাজ করবে না, ফলে হচ্ছে কি, এই মিসাইল যেগুলো উৎক্ষেপণ করা হবে বা ওই ড্রোন যেগুলো উৎক্ষেপণ করা হবে এগুলো কিন্তু জিপিএস সিস্টেম ব্যবহার করে, স্যাটেলাইট থেকে সংকেত নিয়ে জিপিএস সিস্টেম ব্যবহার করে তারপরে তার গতিপথ মানে প্রজেক্টাইল বলছি, মানে ট্রাজেক্টরি, যেটা নাকি গতিপথ ওইটাই অনুসরণ করে আর কি। তো যদি গোটা ইরানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি এই গ্রাউলার বিমান দিয়ে ইলেকট্রনিক জ্যাম করে দেয়, মানে ইলেকট্রনিক্যালি যদি জ্যাম করে দেয়, তখন ওই জায়গায় ওই জিপিএস সিস্টেম দিয়ে ওরা কোনো কিছু করতে পারবে না। ওই যে বলে না যে চায়নার নাকি একটা স্যাটেলাইট আছে বাইদু, এই বাইদু দিয়ে নাকি ইরান জিপিএস সিস্টেমের ওইগুলো চালু রাখে, কিন্তু এগুলো তো কোনো কাজ হবে না। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল বলি আর ওই ড্রোন বলি এগুলো খুব বেশি কার্যকর হবে না। ওই যে মিসাইলগুলো আকাশে উঠবে ওই 2-1টা বাজে, আর বাকিগুলো আকাশেই ধ্বংস হবে, আর কিছু কিছু তো পড়বে। ওই যে আগের ভিডিওতে কিন্তু বলছিলাম যে অ্যাটলিস্ট কিছু যদি না পড়ে ওই ইসরায়েলে অথবা কাতারে অথবা কুয়েতে অথবা দুবাইয়ে, তাহলে তো এবার খেলা একতরফা হয়ে যায়, তাই না? এবং তখন আবার আন্তর্জাতিকভাবে একটু সমস্যা হয়। অর্থাৎ ইউএস উইল অ্যালাউ সাম মিসাইল টু হিট দ্য টার্গেট, এটা কিন্তু হবে। তো এখন কথা হচ্ছে যে বাস্তবে কিন্তু এটাই। অন্যদিকে যেটা হবে সেটা হচ্ছে যে এই আমেরিকা এবং ইসরায়েল এদের বিমানগুলা এবং এদের মিসাইলগুলা, বিশেষ করে যে টমাহক মিসাইলগুলা, এবং একই সঙ্গে B-2 স্পিরিট বোম্বার দিয়ে তারা যে GBU-57 বাংকার ব্লাস্টার যদি ব্যবহার করে, এখনও করে নাই মনে হয়, করবে 2-1-এর মধ্যে হয়তো করে ফেলবে, একবারে তামা করে দিবে।
একেবারে তামাতামা করে দিবে। ওই ইসরায়েলের যে বিমানগুলো আছে বা ওই আমেরিকার যে ওই এয়ারক্রাফট ক্যারিয়ারের যে বিমানগুলো আছে না, এগুলো একেবারে মুক্ত বিহঙ্গের মতো ইরানে উড়ে উড়ে তারপরে কি টার্গেটে একেবারে টার্গেট প্র্যাকটিস করার মতো স্মার্ট বম ড্রপ করবে। অনেকটা কী বলা যায়, ক্লাস্টার বোমার মতো, তাই না? তো করে 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 এদের যে ওই মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার আছে এগুলো ধ্বংস করবে। তারপরে এদের যে প্রশাসনিক ভবনগুলোও কিন্তু এবার ধ্বংস করবে। এদের যে মিনিস্ট্রি, তারপরে খামেনির বাড়ি, খামেনির অফিস, ওই প্রেসিডেন্টের অফিস, এগুলো ধ্বংস করবে এবার। সেইভাবে আইটগার্ড বেঁধে কিন্তু এবার নামছে। কারণ হচ্ছে কয়েকদিন ধরে তো এদেরকে সুযোগ দেওয়া হয়েছিল যে আলাপ আলোচনা করে ঠিক আছে তোমরা জনগণের জন্য কাজ করো, তেল টেল বিক্রি করার সুযোগ দেওয়া হবে, বাট তোমাদের ওই যে পারমাণবিক কর্মসূচি এটা বাদ দিতে হবে, আর মিজাইল টিজাইল তৈরি এগুলো বাদ দিতে হবে। করবে কি এগুলো দিয়ে? মানে এগুলো দিয়ে তুমি খামাখা অন্য দেশের উপরে ঝামেলা পাকাইবা, অন্য দেশকে হুমকি দিবা। ওই যেমন ইসরায়েলকে হুমকি দেয় দুনিয়ার মানচিত্র থেকে তাদেরকে ধূলিসাৎ করে দিবে, তাই না? এবং একই সঙ্গে তাদেরকে কথা দিতে হবে যে ওই প্রক্সি যেগুলো আসছে, যেমন হেজবুল্লাহ, হুতি, হামাস, এছাড়া আরও বিভিন্ন রকম যে গোষ্ঠী মোষ্ঠী আছে যাদেরকে মদত দেয়, এবং মদত দিয়ে যাদেরকে অস্ত্রপাতি সাপ্লাই টাপ্লাই দিয়ে যে বিশেষ করে ইসরায়েলের এগেনস্টে লেলিয়ে দেয়, তো এটা কাহাতক সহ্য করবে? বাংলাদেশের মুমিন মুসলমান তাওহীদি জনতা এখন কিন্তু তাদের মত অনুযায়ী এখন যে ইরানের যে শিয়া যারা নাকি মুনাফেক, তাদের জন্য কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, হে আল্লাহ তুমি ইরানিদেরকে শক্তি দাও, ইরান যেন ওই ইসরায়েলকে মাটির সাথে মিশায় দেয়, মানে ইহুদিদেরকে মাটির সাথে মিশায় দেয়। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই। আমি কিন্তু আসলে একটা জিনিস আমার মাথায় ঢোকে না, আরে ভাই মুনাফেকের জন্য যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, যদি ঘাঁটি সুন্নি মুসলমানরা, তাতে আল্লাহ তোর খেপে যাওয়ার কথা, তাই না? আল্লাহ বলবে কী রে, তোরা তো বলিস ওরা হলো মুনাফেক, তো ওদের জন্য তোরা কান্নাকাটি কেন করিস? তোরা তো তাহলে মুনাফেক হয়ে গেলি, তাই না? বিষয়টা কিন্তু এরকম হবে আমার যেটা মনে হয় আর কি। তো ইরান কী কারণে এত একঘেয়েমি দেখাচ্ছিল, কী কারণে এত মানে তাদের অনেক সুযোগ দেওয়া হয়েছিল, বাট দে স্পয়েলড, দে ওয়াস্টেড দেয়ার অপরচুনিটি। তাদের সুযোগগুলো গ্রহণ করা উচিত ছিল। আসলে সুযোগগুলো গ্রহণ করে দেশটাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে আরও 10-15-20 বছর পরে তারা পারমাণবিক অস্ত্র এগুলো হয়তো তৈরি করতে পারতো। ততদিনে গোটা পৃথিবীর পরিবেশ পরিস্থিতি হয়তো চেঞ্জ হয়ে যেত। কিন্তু না, সারা দেশের মানুষদেরকে কষ্ট দুঃখের মধ্যে রেখে হলেও তারা একঘেয়েমির মতো তারা এই অস্ত্রপাতি উৎপাদন করবে, করে ঝামেলা পাকাবে, মধ্যপ্রাচ্যে ঝামেলা পাকাবে, ওখানে মাতবাড়ি করবে। তো তাই যদি করতে হয় তাহলে তো তোমাকে প্রথমত ইসরায়েল এবং দ্বিতীয়ত আমেরিকাকে মোকাবেলা করতে হবে, তাই না? সেগুলো তো করতে হবে। তুমি যেহেতু ওই মানে ফেস অফ দ্য আর্থ, তুমি ইসরায়েলকে ডিস্ট্রয় করে দিতেছ, তো ইসরায়েলও তো একই পদ্ধতি বা একই কাজ তারাও তো অনুসরণ করবে, তাই না? ইরান যদি ইসরায়েলকে ধ্বংস করে দিতেছে, তো ইসরায়েল এবং আমেরিকাও তো ইরানকে ধ্বংস করে দিতেছে। এটাই টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট। তো যাই হোক, বাংলাদেশের মিডিয়া তো খবর টবর দিচ্ছে আমেরিকার ঘাঁটি মাটি একেবারে মাটির সাথে মিশে গেছে, ইরান ভয়ঙ্কর প্রতিশোধ নেবে। আমি জানি না কীভাবে তারা প্রতিশোধ নেবে। তাদের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কার্যকর হবে না, কিছু মিসাইল আছে মারবে, এরপরে মিসাইলের যে সাইলো সেখানে বোমা মারবে, এবং ওই সাইলোর মধ্যে তা সে মাটির যত গভীরে থাক সেখান থেকে বের হওয়ার যে সুড়ঙ্গ মুখ আছে না, তো সেখানে বোমা মারবে, মেরে এগুলো বন্ধ করে দিবে, তাই না? তো এই সমস্ত কয়েকটা মিসাইল তারা মারবে। যাই হোক, আসল কথা হচ্ছে কি, আমরা যারা এই যে বাংলাদেশে মানে বসবাস করি আর কি, তাদের জন্য কিন্তু খুব মজার খবর, তাই না? আমরা খুব শান্তিতে আছি, যা তোরা লাগালাগি করছে, পাকিস্তান তুই আফগানিস্তানের সাথে যে লাগ, ইরান তুই ইসরায়েলের সাথে আমেরিকার সাথে যে লাগ, তাই না? আমাদের দেশটাতে আমরা কত সুন্দরভাবে থাকি, আমাদের দেশে কেউ বোমাও মারতে আসে না। ফাঁকে 17 মাস এই ডক্টর মোহাম্মদ ইউনূস হুদাই ভারতের সাথে যুদ্ধ করতে চাইছিল। খেয়াল করে দেখছেন? মানে বাংলাদেশের মানুষ
যেটুক মনে করে শান্তিতে থাকি ঘুমাতো, সেই শান্তিটাও নষ্ট করার জন্যে এই মোহাম্মদ ইউনূস কিন্তু কম চেষ্টা করে নাই। আচ্ছা বলেন তো, প্রতিদিন প্রতি রাত আপনাদের শহরে বাড়িঘরে বোমা পড়বে, মিসাইল পড়বে, তাই না? তো তাই যদি হয় তাহলে আপনি শান্তিতে কীভাবে থাকতেন? এই মোহাম্মদ ইউনূস তো সেই কামই করতে চাইছিল নাকি? যাই হোক, ফাইনালি এই ভারত অপরিসীম ধৈর্য দেখাইছিল, কোনোভাবে প্রভোগড হয় নাই, যে কারণে বাংলাদেশের মানুষগুলো বেঁচে গেছে। তা না হলে বাংলাদেশের মানুষের কিন্তু খবর ছিল। ধন্যবাদ।